আমার ছোট জায়ের বাবা বেশ পয়সাওয়ালা মানুষ। তাই প্রথম থেকে তার মধ্যে একটা কাউকে তোয়াক্কা করি না এমন মনোভাব কাজ করেছিল। এখনো পর্যন্ত পুরো বাড়িটা সে তার নিজের কন্ট্রোলে রেখেছে। আমি বাড়ির বড় বউ, কিন্তু সংসারে আমার কথা খুব একটা খাটে না বললেই চলে। আমার স্বামীরা দুই ভাই। দুই ভাইয়ের মধ্যে মিল সবসময় চোখে পড়ার মতো। আমি আসার পরেও সেই সম্পর্ক বহাল ছিল। আমার ছোট জা যখন থেকে এই বাড়িতে ঢুকলো, তখন থেকে এই সংসারের সবকিছু পাল্টে গেল। আমার শ্বশুর-শাশুড়ি খুব কষ্ট করেই দুটো ছেলেকে মানুষ করেছিল। আমার স্বামী কোম্পানিতে কাজ করলেও আমার দেওর কিন্তু বেকার। কোনো একটা কাজের জন্য আমার জায়ের বাপের বাড়িতে আমার দেওর একবার গিয়েছিল। সেখান থেকেই কিভাবে আলাপ হয়ে প্রেম হয়, তারপর বিয়ে। না তো কোনো পয়সাওয়ালা বাবা তার মেয়েকে একটা বেকার ছেলের হাতে তুলে দেয় না। সেই দিক থেকে আমার দেওরের কপাল খুব ভালো। বাবা পয়সাওয়ালা হওয়াতে আমার জায়ের টাকা পয়সার কোনো অভাব ছিল না। প্রতি মাসে বাপের বাড়ি থেকে টাকা ঠিক সময়ে চলে আসতো আমার জায়ের হাতে। আমার যা এই সংসারটাকে সেই জন্য নিজের হাতে আনার চেষ্টা করেছে। আমার স্বামী কোম্পানিতে কাজ করলেও মাইনে খুবই কম। সেই টাকাতে কোনো রকমে আমাদের সংসারটা চলতো। ছোট জা বিয়ে হয়ে আসার পর থেকে আমার ছোট জা স্পষ্টভাবে বলে দিয়েছে, আমি প্রতি মাসে এত টাকা করে দেব, কিন্তু আমি সংসারে একটাও কাজ করতে পারবো না। আশা করি দাদা যা দেয় তার থেকে অনেক বেশিই আমি দেব। সুতরাং আমার উপরে কেউ কোনো কথা যেন না বলে। আমার এই সব কিছু পছন্দ নয়। আমি বাপের বাড়িতে সবসময় যা বলতাম সেটাই হতো। আমার কথাই ছিল শেষ কথা। তাই এখানেও সেটাই হোক, আমি চাই। আমার শ্বশুর বলেছিল, তোমার বাপের বাড়ির টাকা আমাদের লাগবে না বৌমা, আমার বড় ছেলে আছে। ও ঠিক আমাদের যেমন ভাবে চালাচ্ছিল তেমন ভাবেই চালাবে। যেমন জুটবে তেমন তুমি খাবে। তোমার বাপের বাড়ি থেকে টাকা এনে আমাদেরকে দাস বানিয়ে রাখার কোনো চেষ্টা করো না। আমার দেওর বলেছিল, দাদা কতদিন সংসার চালাবে? দাদার সংসার আছে, তোমরা আছো, এরা আমার সংসারও দাদা চালাবে? সেটা কি কখনো হয়? আমার শ্বশুর বলল, সেটা যেমন হয় না, তেমনি তোর বউ যেটা বলছে সেটাও কিন্তু হয় না। তুই বাড়িতে বসে আছিস, অত বড় ছেলে, কাজের চেষ্টা কর। শ্বশুরের টাকায় খাবি, তোর লজ্জা করবে না? আমার দেওর আর কোনো কথা বলেনি। আমার যা বলল, ওর কোনো কাজের চেষ্টা করতে হবে না, ও যেমন বাড়ি আছে বাড়ি থাক। আমার বাবা দিচ্ছে তো আপনার সমস্যা কিসের? আমার শ্বশুর আর কোনো কথা বলতে পারল না। আমার শাশুড়িও দূর থেকে সবকিছু শুনলো। আমার শাশুড়িও জানে যে বড় ছেলের একার রোজগারে এই সংসার পুরো চালানো সম্ভব নয়। তাই ছোট বৌমা যেটা বলছে সেটা মেনে নিতেই হবে। এইভাবে দীর্ঘ 2 বছর কেটে যায়। ছোট জায়ের অত্যাচার যেন সংসারে উত্তরোত্তর বাড়তে থাকলো। যখন তখন যা কিছু খাওয়ার ইচ্ছা হয় সঙ্গে সঙ্গে অর্ডার করে দেয়। দিদি, আমার জন্য এটা বানিয়ে দাও তো, আমি ওটা খাবো, বানিয়ে দাও। আমার সবসময় এসব তরকারি ভালো লাগে না, একটু অন্যরকম কিছু বানাও। জায়ের কথা শুনে চলা ছাড়া আমার কোনো উপায় ছিল না। কারণ শাশুড়ির অনুরোধ রাখতে আমাকে এইটুকু সহ্য করতেই হবে। আমার শাশুড়ি হাত জোড় করে আমাকে বলেছিল, বৌমা, তোমরা আলাদা হয়ে যেও না। তোমরা আলাদা হয়ে গেলে আমার আর দুঃখের শেষ থাকবে না। আর আমি আর তোমার বাবা যে তোমাদের ঘাড়ে বসে খাবো, সেই সাহসটাও পাচ্ছি না। ছোট বৌমা এরকম করে কথা বলে ঠিকই, কিন্তু এটা তো মানতেই হবে, তার বাবার বাড়ি থেকে সবকিছু আসে। সুতরাং একটু তুমি সহ্য করে থাকো বৌমা, তোমরা যেন আলাদা হয়ে যাওয়ার কথা ভেবো না। শাশুড়ির এই অনুরোধটুকু রাখার জন্য
মাথা নিচু করে সব কিছু মেনে নিই। না তো ছোট জায়ের এরকম অত্যাচার কখনো মেনে নেওয়া সম্ভব ছিল না আমার পক্ষে। দিনের পর দিন ওর আবদার মেটাতে আর ওর বাপের বাড়ির আত্মীয়-স্বজনের ঘন ঘন আসা যাওয়ার কারণে আমাকে দিনের বেশিরভাগ সময়টা রান্নাঘরেই পড়ে থাকতে হয়। বাদবাকি সময়টা মা আর আমি দুজনে মিলে কাজকর্ম করে নিই। এইভাবে দেখতে আর সহ্য হচ্ছিল না। মাকে বললাম, "মা, আর তো পেরে ওঠা যায় না। এবার তো আমাদের অন্য কিছু ভাবতে হবে মা।" মা বলল, "বৌমা, তোমার কাছে আমি হাত জোড় করছি। এর আগেও বলেছি, এখনো বলছি, তুমি এরকম করো না মা। তাহলে আমাদের পথে বসতে হবে। ছেলে রোজগার করে না। কার ভরসায় আমি মুখ খুলবো মা?" আমি বললাম, "মা, আপনি চিন্তা করবেন না। আপনার ছেলের রোজগার যতই কম হোক, আপনাদের দুজনের পেটের ভাত ঠিক জোটাতে পারবো। আমরা ভয় পেয়ে আছি বলে না, ও বেশি চেপে ধরছে আমাদের। এটুকু ভাবুন মা।" ঠিক সেই মুহূর্তে আমার শ্বশুর এসে যায়। আমার শ্বশুর বলল, "বড় বৌমা একদম ঠিক বলেছে। আমরা আর ওর সংসারে খাবো না। আমাদের বড় খোকার যা ইনকাম তাতে নিশ্চয়ই আমাদের চলে যাবে আগে যেমন চলছিল। বৌমা, তুমি বড় খোকার সঙ্গে কথা বলো। আমরা আর ছোট খোকার সংসারে থাকতে চাই না। আমরা আলাদা হয়ে যাব।" আমি বললাম, "চিন্তা করবেন না বাবা, আলাদা করে কথা বলার কিচ্ছু নেই। আপনার ছেলের সঙ্গে আমার কথা হয়েছে। ও সবকিছু দেখেছে, সবকিছু শুনেছে। আমাকে ও নিজেই বলেছে, এক কাজ করলে হয় না? তুমি, আমি আর বাবা-মা চারজনে যদি আলাদা খাই। ছোট বৌমা এত টাকার অহংকার দেখায়। ও ওর টাকা নিয়েও হাজারটা লোক রাখুক। কিন্তু এইভাবে বাড়ির মানুষদেরকে দিয়ে খাটানো উচিত নয়। দিনের পর দিন অত্যাচারী হয়ে যাচ্ছে। সে হোক, তার বাবার টাকা আছে, সে হতেই পারে। কিন্তু আমি এতটাই অপদার্থ নই যে দিনের পর দিন, বছরের পর বছর সেই অত্যাচার আমার বউ, আমার মায়ের উপর হচ্ছে দেখেও চুপ করে থাকবো। তুমি বাবা-মার সঙ্গে কথা বলো, তারপর রাত্রে এসে আমি কথা বলবো। আপনার ছেলে এই কথা আমাকে বলেছে।" বাবা বলল, "আর কোনো কথা নয় বৌমা। কালকের থেকেই আমরা আলাদা খাবো।" আমি হেসে বললাম, "আচ্ছা ঠিক আছে বাবা। আপনার ছেলে আসলে আমরা চারজনে একসাথে বসেই সিদ্ধান্ত নেব।" আমার শাশুড়ি মায়ের মুখে অনেক বছর পর একটু স্বস্তির হাসি দেখলাম। তারপর রাত্রিবেলা আমার স্বামী এলে আমরা চারজনে মিলে সেই সিদ্ধান্তই নিলাম। তার পরদিন থেকে আমরা আমাদের মতো আলাদা রান্না করতে লাগলাম। রান্নাঘর আমাদের দুটো। একটা আমাদের বাড়ির সঙ্গে, আর একটা বাড়ির পাশেই মাটির রান্নাঘর ছিল। সেটাকেই পরিষ্কার করে সেখানেই রান্না করতে শুরু করলাম। আমার যা দেওর খুব অবাক হয়ে গেল। আমার যা তো খুব আশ্চর্য হয়ে আমাকে প্রশ্ন করল, "কি গো দিদি, ওখানে রান্না করছো কেন? ওখানে রান্না কে খাবে? আমি ওসব মাটির রান্নাঘরে রান্না খাবো না। গ্যাসে রান্না করো। তোমার কে বলেছে ওখানে রান্না করতে? গ্যাস এনে দিচ্ছি, তবু গ্যাসে রান্না করতে পারছো না?" আমার শাশুড়ি মা আজ যেন বুকে ভীষণ বল পেয়েছে। খুব তীব্র স্বরে ছোট বৌমার মুখের উপর বলল, "তোমার গ্যাসে তুমি রান্না করো। আজ থেকে তুমি আর ছোট খোকা আলাদা রান্না করে খাও। আমরা আমাদের মতো আলাদাই খাচ্ছি আজকের থেকে।" এই কথা শোনার পর আমার ছোট জা ভীষণ অবাক হয়ে গেল। তখন সে আমতা আমতা করে বলতে লাগলো, "সে কি কথা মা? আলাদা খাচ্ছেন মানে? এরকম কথা কই আমাদেরকে তো আগে জানানো হয়নি।" আমার শাশুড়ি মা বলল, "জানানোর কোনো প্রয়োজন মনে করিনি তাই। তুমি তোমার বাবার টাকায় হাজারটা কাজের লোক রেখে রান্না করাও, কাজ করাও। আমি আর আমার বড় বৌমা এত কাজ করতে পারবো না আর। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমার বড় খোকা যা রোজগার করে তাতেই আমরা আলু সিদ্ধ ভাত হলেও দুবেলা শান্তি করে খাবো। তোমার টাকায়
ওই অশান্তির ভাত খেতে আমরা আর চাই না। এমন কথা শোনার পর আমার ছোট জা খুব মুষড়ে পড়েছিল। আমার দেওরও তাই ভীষণ অবাক হয়েছিল। এরপর থেকে আমার ছোট জা বেশিরভাগ বাপের বাড়িতেই থাকে। আমরা আমাদের মতো বেশ শান্তিতে রইলাম। কারোর অধীনে থেকে বেঁচে থাকা খুবই কষ্টকর। তার থেকে কম খাই তাও ঠিক আছে। কিন্তু নিজের অধীনে থেকে স্বাধীনভাবে বাঁচার মধ্যে অনেক শান্তি রয়েছে। কলমে ও কণ্ঠে, সোমা।